আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের ধারাবাহিক লেকচারের দ্বিতীয় লেকচারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইসার হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকের এই লেকচারটিতে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের টাইপ 2 নিয়ে আলোচনা করব। এই টাইপে আমি যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ। আমি প্রথম লেকচারটিতে বিভিন্ন ভেক্টর রাশির পরিচিতি নিয়ে আলোচনা করছিলাম এবং স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে বলছিলাম যে স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায়। আর সাধারণ বীজগাণিতিক নিয়মটা কি? সাধারণ বীজগাণিতিক নিয়ম হচ্ছে আমরা ছোটবেলা থেকে যে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করছি সেই কাজটাই হচ্ছে সাধারণ বীজগাণিতিক নিয়ম। এখন হচ্ছে ভেক্টর রাশির যোগ। ভেক্টর রাশির যোগ ওখানে বলছিলাম যে ভেক্টর রাশির যোগ কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে আমাদের জ্যামিতিক কিছু পদ্ধতি আছে, জ্যামিতিক কিছু নিয়ম আছে, জ্যামিতিক কিছু রুলস আছে, সেগুলো মেনটেন করে করতে হয়। আমি জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে ভেক্টর রাশির যোগ করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ বিয়োগ করার জন্য চারটা সূত্র আছে, মোটামুটি চারটা জ্যামিতিক নিয়ম এখানে আলোচনা করছে। একটা হচ্ছে সাধারণ সূত্র, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সাধারণ সূত্র, সেকেন্ড হচ্ছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র, থার্ড হচ্ছে সামন্ত্রিক সূত্র, সামন্ত্রিক সূত্র, ফোর্থ হচ্ছে উপাংশ সূত্র। অবশ্য আমি এখানে আরো একটা এক্সট্রা সূত্র আলোচনা করি, সেটা হচ্ছে এটারে কি বলে, লম্বাংশ সূত্র বলে। এই লম্বাংশ সূত্রটাও ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে কোনো কোনো সময় এটার আসলে প্রয়োজন পড়ে। স্কেলার রাশির ক্ষেত্রে দুইটা রাশি যোগ করলে যে যোগফলটা পাওয়া যায় ওটাকে আমরা যোগফল নামে অভিহিত করি, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দুইটা রাশি যোগ করলে যে নতুন টার্মটা আসে সেটাকে আসলে উপাংশ বলে থাকি, এবং যাদেরকে যোগ করে পাওয়া যায় তাদেরকে ভেক্টর লব্ধি বলে থাকি, এবং যাদেরকে যোগ করে এই ভেক্টর রাশিটা পাওয়া যায় তাদেরকে লব্ধি ভেক্টরের উপাংশ বলে। তাহলে আবারও বলতেছি, ভেক্টর রাশির যে যোগফলের রেজাল্ট ওটাকে কি বলে? লব্ধি বলে, ইংরেজিতে রেজাল্টেন্ট ভেক্টর বলে। এবং যাদের যোগ করে ওই লব্ধিটা পাওয়া যাইতেছে তাদেরকে ওই লব্ধি ভেক্টরের উপাংশ বলে। যেমন এ আর বি, এ আর বি দুইটা ভেক্টর, হ্যাঁ, এ আর বি দুইটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর যোগ করার ফলে সে ফর এক্সাম্পল আর নামে একটা ভেক্টর পাওয়া গেল, এবং এই আর এর মানটা কি? এই দুইটা ভেক্টরের যোগফল। এখন এই আর ভেক্টরটাকে কি বলা হবে? এই দুইটা ভেক্টরের লব্ধি বলা হবে। কি বলা হবে? লব্ধি। আর এই ভেক্টরগুলোকে কি বলা হবে? এগুলাকে বলা হবে আর এর উপাংশ। এইগুলাকে বলা হবে লব্ধি ভেক্টরের উপাংশ, দ্যাট মিন্স আর এর উপাংশ, আর এর উপাংশ। হ্যাঁ, এইভাবে। তো শুরুতেই তাহলে আমরা এখন আলোচনা করতে পারি যে এই ভেক্টর রাশির লব্ধিগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সাধারণ সূত্রে কিভাবে নির্ণয় করার কথা বলা আছে সেটা শুরুতেই বলতেছি। তাহলে ফার্স্ট কেস বা 1 নম্বর সূত্র, এই সূত্র অনুসারে একটা ত্রিভুজের, এটা ত্রিভুজ না, একটা ভেক্টরের প্রান্তবিন্দু অপর ভেক্টরের আদিবিন্দুর সাথে যদি থাকে, মানে একটা ভেক্টরের শেষ যে পয়েন্টে আর একটা ভেক্টর যদি ওই পয়েন্ট থেকে শুরু হয়, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধির মান কত হবে? এই দুইটা ভেক্টরের লব্ধির মান হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে, প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে, প্রথম ভেক্টরের আদিবিন্দু কোনটা? এটা দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা হবে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি আর ভেক্টর হয়, তাহলে এই সূত্র অনুসারে আর ইজিক্যাল টু পি প্লাস কিউ, এই কথাটাই বলা হয়েছে এই সূত্রটাতে। এরপরে 2 নাম্বার সূত্র যেটা আমি এখানে লিখছিলাম, 2 নাম্বারটা রয়েছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র আসলে এটার মতোই। বহুভুজ সূত্রে কি বলা আছে? এখানে দুইটা বাহুর কথা বলা আছে, দুইটা ভেক্টরের কথা বলা আছে। বহুভুজ সূত্রে আসলে অনেকগুলা ভেক্টর থাকতে পারে একই সাথে। এই সূত্রে বলা হয়েছে যে একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে যদি আর একটা ভেক্টরের
প্রাদ কি বলে, একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে অপর ভেক্টরের যদি পাদবিন্দু, এইভাবে অনেকগুলা ভেক্টর এইভাবে থাকে, তাহলে এই সবগুলা ভেক্টরের লব্ধির মান হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা হবে এই সবগুলো ভেক্টরের লব্ধির মান। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, এটা যদি ডি ভেক্টর হয়, আর এইটা যদি আর ভেক্টর হয়, তাহলে আর ইজ ইকাল টু হবে এ যোগ বি যোগ সি যোগ ডি, এরকম আর কি। এখানে আরো আরো যদি বাহু দ্বারা ভেক্টর নির্দেশিত হয়, এটা আমি এখন আমি কয়টা আঁকাইছি এখানে, 1 2 3 4 5 পঞ্চভুজ আঁকাইছি। পঞ্চভুজ না হয়ে ষড়ভুজ যদি হয়, সপ্তভুজ যদি হয়, তার মানে অসংখ্য ভুজ যদি হয়, এরকম বহু সংখ্যক ভুজ হইতে পারে। এবং এই বহু সংখ্যক ভুজ যদি বাহু নির্দেশ করে, তবে যে ভেক্টরটা পাওয়া যাবে, এই তবে যে ভেক্টরগুলো পাওয়া যাবে, এই ভেক্টরগুলোর লব্ধি হবে একেবারে শেষ যে ভেক্টরটা, যেটা শুরু হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত, ওই ভেক্টরটা হবে বাকি সবগুলো ভেক্টরের লব্ধির মান। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমি এইখানকার সবচাইতে গুরুত্বপূর্ণ যেই সূত্রটা আলোচনা করলে আমরা কি করতে পারবো, যে অসংখ্য সৃজনশীল সলভ করতে পারবো, এই চ্যাপ্টারটির আমি সেই সূত্রটা এখন আলোচনা করার চেষ্টা করছি। সেই সূত্রটা হচ্ছে সামন্ত্রিক সূত্র। সেই সূত্রটা কি? সামন্ত্রিক সূত্র। সামন্ত্রিক সূত্রে কি বলছে? সামন্ত্রিক সূত্রে বলছে একটা সামন্ত্রিকের দুইটা, আমি 3 নম্বরে সামন্ত্রিক সূত্র আলোচনা করছিলাম, হয়তো আমরা ত্রিভুজ সূত্র বলছিলাম, তো আমরা এখানে ত্রিভুজ সূত্রের চতুর্থতেই আলোচনা করতেছি, সামন্ত্রিক সূত্র নিয়ে ডিটেলসে বলে নেই। তো সামন্ত্রিক সূত্রে যে কথা বলছিল সেটা হচ্ছে একটি সামন্ত্রিকের দুইটি বাহু। একটি সামন্ত্রিকের কয়টি বাহু? দুইটি বাহু। যে কোনো দুইটা বাহু না, এখানে অবশ্যই দুইটা সন্নিহিত বাহু হবে। একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু যথাক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করলে, একটি সামন্ত্রিকের দুইটা সন্নিহিত বাহু যথাক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করলে, এই দুইটা বাহু কিন্তু এখানে সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু। সন্নিহিত বাহু বলা হয় কাদেরকে? যে দুইটা দুইটা বাহুর যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তবে তবে ওই দুইটা ভেক্টরকে, ওই দুইটা বাহুকে আসলে সন্নিহিত বাহু বলা হয়। যেমন এ আর বি এ বিন্দুতে মিলছে, তাহলে এ বিন্দুতে এই দুইটা সন্নিহিত বাহু। তো যাই হোক, একটা সামন্ত্রিকের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, একই ক্রমের কথা বলার দরকার নাই এখানে, একটা সামন্ত্রিকের দুইটা সন্নিহিত বাহু জাস্ট যথাক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করলেই হবে। দুইটা ভেক্টর, একটা হলো পি ভেক্টর হইলো, আর এই দিকে যে বাহুটা আছে এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই সামন্ত্রিকের এই সন্নিহিত বাহু বরাবর অঙ্কিত যে কর্ণটা হবে, সেই কর্ণটা মূলত এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এভাবে বলা হয়েছে সামন্ত্রিক সূত্রটিতে। তাহলে কথাটা যদি আমি আবারও বলার চেষ্টা করি, তাহলে কি বলবো, এখানে লিখে দিচ্ছি যে একটি সামন্ত্রিকের, কারণ বইয়ের কথা একটু পেছানো থাকতে পারে, আমরা যখন একটা কথা বলি, আমরা নিজের মতো করে বলি, সেক্ষেত্রে কথাটা কিন্তু অনেকটাই সহজ হয়। একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু যথাক্রমে দুটি ভেক্টর নির্দেশ করলে, যথাক্রমে দুটি ভেক্টর নির্দেশ করলে ওই সন্নিহিত বাহু বরাবর অঙ্কিত কর্ণ উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে কি বলা হইল?
একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু যথাক্রমে দুটি ভেক্টর নির্দেশ করলে ওই সন্নিহিত বাহু বরাবর অঙ্কিত কর্ণ উক্ত ভেক্টর দ্বারা লব্ধি নির্দেশ করে। এটা হলো সামুদ্রিক সূত্র। এরপর এই সূত্র অনুসারে আমরা যে কথাটা বলতে পারি যে এটা যদি পি হয়, এটা কি হয়, এদের লব্ধির মান হবে আর ইজিক্যাল টু পি যোগ কিউ। এখন আমি এইখানে আর ইকুয়াল পি যোগ কিউ যে কথাটা বললাম, দিস ইজ এ কমন কথা আর কি। এখন এই আর এর মান কি শুধুমাত্র পি কিউ এর উপর নির্ভর করে নাকি আরো কিছুর উপর নির্ভর করে? এখানে এই দুইটা ভেক্টর পি আর কিউ এর মান যদি নির্দিষ্টও থাকে, তারপরও আর এর মান চেঞ্জ হইতে পারে, কারণ পি আর কিউ কিন্তু সবসময় একই কোণে নাও থাকতে পারে। পি আর কিউ এই দুইটা ভেক্টর যদি ভিন্ন ভিন্ন কোণে অবস্থান করে, তাহলে লব্ধির মানও কিন্তু ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে এই কথা থেকে যে কথাটা বলা যায় সেটা হলো এই ভেক্টর দ্বয়ের লব্ধির মান শুধু তাদের মানের উপর নির্ভর করে না, তাদের মধ্যকার কোণের উপরও নির্ভর করে। অর্থাৎ পি আর কিউ এই ভেক্টর দুইটা কত কোণে অবস্থান করতেছে সেটার উপরও নির্ভর করে। এটার জন্য আমরা অবশ্যই এটা প্রুফ করতে পারি একটা লজিক, যে আমি একটু কি বলে এটা নামকরণ করে নিচ্ছি। এটা ও এ, এটা বি, এটা সি। ও এ বি সি এখানে হচ্ছে একটা সামন্ত্রিক। ও এ বি সি সামন্ত্রিকের ও এ বাহুকে এন পর্যন্ত বর্ধিত করি এবং বি এন লম্ব আঁকি। ও এ বাহুকে এন পর্যন্ত বর্ধিত করি এবং বি এন লম্ব আঁকি। হ্যাঁ, এখন অনুরূপ কোণের সংজ্ঞা অনুসারে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাও কিন্তু এখানে আলফাই মিন করবে। ওকে, এরপরে এই কোণটা যদি আলফা মিন করে, আর এটা তো এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি, এটা আমরা সহজেই বলতে পারতেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব যেহেতু এটা। তো এখন এই ত্রিভুজ এ বি এন এ কয়েকটা কেস লিখে নিতে পারি। এ বি এন এ, যেহেতু এ বি এন একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের কিছু উপপাদ্য অনুসারে আমরা কিছু কথা লিখতে পারি, অথবা সাধারণ সামন্ত্রিকের লজিক অনুসারে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের রিলেশন বের করতে পারি। সাইন আলফা সমান সমান সাইন থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বা অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে বিএন, অতিভুজ হচ্ছে এ বি। তাহলে বিএন ইজ ইকাল টু কত, বিএন ইজ ইকাল টু হচ্ছে এ বি সাইন আলফা, এ বি সাইন আলফা। আবার কজ আলফা সমান সমান কি, কস থিটা সমান সমান ভূমি বা অতিভুজ। ভূমি কত এখানে এ এন, অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এখানে এ এন সমান কত, এ এন সমান এ বি কজ আলফা, এ এন সমান এ বি কজ আলফা। ঠিক আছে, আমরা এই দুইটা কেস এখানে লিখতে পারলাম। এরপর যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে ত্রিভুজ, বড় ত্রিভুজটার জন্য নিব, মানে একেবারে এই ত্রিভুজটা নাম কি দিব এখানে, ত্রিভুজ ও বি এন এ। ত্রিভুজ ও বি এন ও কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ। এই যে এটা ত্রিভুজ ও বি এন, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা একটু পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ও বি স্কোয়ার ইজ ইকাল টু ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এখানে ও এন মানে কি, ও এন মানে কিন্তু আমরা একটু ভাঙায় লিখতে পারি, ও এ প্লাস এ এন লিখতে পারি, ও এ প্লাস এ এন লিখতে পারি, প্লাস বি এন স্কোয়ার। এরপরে ও এর মান বসাতে পারি আমরা এখানে, ও এর মান হচ্ছে পি, আর এ বির মান, সরি এখানে এ এন আছে, এ এন এর মান কিন্তু এ বি কজ আলফা লিখতে পারি এটা। এরপরে হোল স্কোয়ার, বি এন মানে কি, এ বি সাইন আলফা লিখতে পারি, বি এন এর মান এ বি সাইন আলফা। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ায়, পি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2 পি ইন্টু এ বি কজ আলফা প্লাস এ বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই কথাটা কিন্তু আমরা এখানে লিখতে পারি। এবার এ বি মানে কি, এই চিত্রে আমরা যদি একটু এ বির মান খেয়াল করি, এ বি সমকোণী কি বলে, সামন্ত্রিকের বিপরীত বাহুগুলা কিন্তু সমান এবং সমান্তরাল হয়। এইটা যদি কিউ হয়, তাহলে এ বিও কিন্তু কিউ হবে। তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2p কিউ কজ আলফা প্লাস এবি মানে কি, এবি মানে হচ্ছে কিউ, দ্যাট মিনস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবার পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা লিখলাম। ওইখান থেকে যদি কিউ স্কোয়ার কমন নেই এইটা আর এটার থেকে, তাহলে থাকে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মানে কি 1, দ্যাট মিনস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা ওবি ছিল শুরুতে, ওবি মানে চিত্র অনুসারে কিন্তু আর, এই যে ওবি মানে চিত্র অনুসারে কিন্তু আর, তাহলে আমরা এখানে আর লিখতে পারি আর স্কোয়ার। তাহলে যে ইকুয়েশনটা দাঁড়ালো সেটি হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে কিন্তু এখানে আর এর এক্স্যাক্টলি মান বের হয়ে গেল, এবং এই এক্স্যাক্টলি মানের মধ্যে কিন্তু নট পি আর কিউ আছে, এখানে কিন্তু আলফাও রয়েছে। অর্থাৎ পি আর কিউ এর মান শুধুমাত্র লব্ধির মানটা শুধুমাত্র পি আর কিউ এর মানের উপর নির্ভর করবে না, তাদের মধ্যকার কোণের কোসাইন মানের উপরও নির্ভর করবে। এখন আমরা মধ্যকার কোণের উপর নির্ভর করে কিভাবে মানগুলা হতে পারে, আমরা জানি কজ আলফার সর্বনিম্ন মান কত -1 এবং সর্বোচ্চ মান হচ্ছে +1। তাহলে এই রেঞ্জটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে, যে কজ আলফার মান সর্বনিম্ন বসাইলে লব্ধির মানও সর্বনিম্ন হবে, কজ আলফার মান সর্বনিম্ন বসাইলে লব্ধির মানও সর্বনিম্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু চেক দিয়ে দেখি কজ আলফার সর্বনিম্ন মান কত -1। তাহলে কজ আলফার সর্বনিম্ন মান যদি -1 হয়, তাহলে সেক্ষেত্রে আলফা কত হইতে পারে, এটাও এমসিকিউতে আসবে। কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে সেই লজিক অনুসারে এখানে আলফার মান আসতেছে 180 ডিগ্রি। আমরা যে কথা বলতে পারি সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যকার কোণ যদি 180 ডিগ্রি হয়, দুইটা ভেক্টরের মধ্যকার কোণ যদি 180 ডিগ্রি হয়, তবে লব্ধির মান হবে কি সর্বনিম্ন। এবং এই সর্বনিম্ন মান কত হবে সেটা আমি একটু পরে বের করে দেখাবো। আসলে ঘটনাটা কি ঘটবে এই ক্ষেত্রে, ভেক্টর দুইটা কিভাবে থাকবে, একটা ভেক্টর থাকবে এই দিকে আর একটা ভেক্টর ঠিক এই দিকে, একটা ভেক্টর পি এই দিকে, কিউ থাকবে এই দিকে। এটা আমাদের বাস্তব জীবনের সাথেও সঙ্গতিপূর্ণ আমরা বলতে পারি। আমরা বাস্তব জীবনে যখন কোনো কাজ করি, সেই কাজ এবং আমাদের চিন্তা চেতনা যদি একই দিকে থাকে, আমাদের যেমন আমরা সে ফর এক্সাম্পল আমরা পড়ার সময় যদি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করি, অথবা পড়ার সময় যদি আমরা পড়াশোনা প্লাস মোবাইল স্ক্রলিং দুইটাই একসাথে করি, তাহলে কিন্তু কি হয়, রেজাল্ট আমাদের সর্বনিম্ন হয়। এবং এটাই নিয়ম যে আমার এই যে তাহলে আমার মনের ব্যাপারটা থাকলো এই দিকে, বা আমি পড়াশোনা করলাম এই দিকে, পড়াশোনা করতেছে এই দিকে, কিন্তু আসলে আমার কি বলে পড়াশোনা হচ্ছে এই দিকে, আমার মন হচ্ছে এই দিকে, মানে পুরাটাই 180 ডিগ্রি, তাহলে কিন্তু রেজাল্ট এমনিতেও সর্বনিম্ন হবে। তো এই বাস্তব জীবনের সাথেও আসলে ভেক্টরের এই লজিকটা কিন্তু অনেকটাই মিল রয়েছে। তো আমরা এখন একটু চেক দিয়ে দেখতে পারি যে সর্বনিম্ন মানটা কত। তাহলে আর এর মান যদি এখানে আলফার মান যদি 180 ডিগ্রি বসানো হয়, কজ আলফার মান দ্যাট মিনস -1 বসানো হয়, তাহলে ওইখানে কিন্তু সূত্র পড়ে যাবে, হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। হ্যাঁ, দ্যাট মিনস আর ইজিক্যাল টু হচ্ছে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, রুট স্কোয়ার কাটা গেলে পি মাইনাস কিউ। এবং এক্ষেত্রে আর এর মান যেটা আসে সেটা হচ্ছে সর্বনিম্ন মান, আর এর মান যেটা আসে সর্বনিম্ন মান। তাহলে এখন বলার বিষয় যে সর্বনিম্ন মান কত, আর এর সর্বনিম্ন মান হচ্ছে ওই দুইটা ভেক্টরের বিয়োগফলের মান, অর্থাৎ একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বাদ দিলে যে মান হবে সেটাই হচ্ছে কিসের মান, লব্ধির মান। এবং এই লব্ধিটা কেমন, এই লব্ধিটা হচ্ছে সর্বনিম্ন লব্ধি। আমরা কথাটা এইভাবেও কোনো সময় লিখে থাকি, এবং কেন লিখে থাকি সেটার এক্সপ্লেনেশন করতেছি। কারণ এইখানে লব্ধির মান তো ঋণাত্মক হওয়ার ব্যাপার নাই, লব্ধির মান বা দিক নির্ণয় আমরা আলাদাভাবে করব। তবে এইখানে যে বিষয়টা লিখতে হয় সেটা হচ্ছে এখানে যে ভেক্টরটা বড় থাকে সেই ভেক্টরটা থেকে যেটা ছোট সেটা বাদ দেওয়া লাগে। এই কারণে আমি এখানে ডিফারেন্স সাইন ব্যবহার করছি। কি সাইন ব্যবহার করছি, এখানে ডিফারেন্স সাইন ব্যবহার করছি।
ডিফারেন্স সাইন ব্যবহার করার মানে হচ্ছে বড় মান থেকে ছোট মান বাদ দেওয়া। বিয়োগফল আর ডিফারেন্স বা পার্থক্য, এটা কিন্তু দুইটা ভিন্ন জিনিস। এখানে কিন্তু ডিফারেন্স আছে, এজন্য ডিফারেন্স দেওয়া মানে হচ্ছে বড়টা থেকে যেটা ছোট সেটা বাদ দেওয়া যায়। এখন কজ আলফার যদি সর্বোচ্চ মান সেইটা বসাই, কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1। কজ আলফার সর্বোচ্চ মান 1 এর জন্য আলফার মান আসে 0 ডিগ্রি, কারণ কজ 0 ডিগ্রির মান 1। অর্থাৎ দুইটা ভেক্টর যদি একই দিকে অবস্থান করে, পি আর কিউ যদি একই দিকে অবস্থান করে, দ্যাট মিন্স তুমি শুধু পড়াশোনাই করলা, তোমার পড়াশোনার মন একদম 100-এ 100 একই দিকে যদি হয়, তাহলে তোমার কি হবে, লব্ধির মান হবে সেক্ষেত্রে সর্বোচ্চ, এবং এই সর্বোচ্চ লব্ধির মান কত হবে, সর্বোচ্চ লব্ধির মান হবে এই দুইটা ভেক্টরের যোগফলের সমান, অর্থাৎ আর ইজিক্যাল টু পি প্লাস কিউ। এখন পি প্লাস কিউ কিভাবে হবে আমি একটু এক্সপ্লেনেশন যদি করতে চাই, ওই যে লাইনটাতে বসাইলেই হবে। তাহলে সেক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, ওই যে cos 0 এর মান তো 1, হ্যাঁ, এটা যদি না লিখি এটা পি প্লাস কিউ হোল স্কোয়ার হয়, রুট আর স্কোয়ার কাটা যায়, দ্যাট মিনস পি প্লাস কিউ। তাহলে এটাই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির কেমন মান, সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান কি হয়, দুইটা ভেক্টরের যোগফল হয়। অর্থাৎ মন আর পড়াশোনা দুইটা যদি একই দিকে প্রবাহিত হয় তাহলে তোমার পড়াশোনা হবে সর্বোচ্চ, এবং সর্বোচ্চ মান হচ্ছে এখানে এই দুইটা ভেক্টরের যোগফলের সমান। যাই হোক, ওটার সাথে এটা মানে ম্যানুয়ালি আসলে মিল করা যাবে না, এমনি একটা মিল আছে সেজন্যই বললাম আর কি। এরপরে লব্ধির এখানে দিক নির্ণয় করতে বলে প্রায়। লব্ধির দিক বলতে এখানে যে ঘটনাটা ছিল এরকম ছিল যে এইদিকে পি ভেক্টর ছিল, এইদিকে কিউ ভেক্টর ছিল, এইদিকে আমাদের আর ভেক্টর ছিল, এই কোণটা ছিল আলফা। এখন লব্ধির দিক মানে কি, লব্ধির দিক মানে হলো আর ভেক্টরটা পি ভেক্টর অথবা কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে সেরকম। আমি ধরলাম থিটা কোণে অবস্থান করতেছে, তাহলে আমি যদি থিটা কোণে অবস্থান ধরে নেই, এটা এ ছিল, এটা এন ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, তাহলে থিটা কোণে এই কোণটা আলফা ছিল। তাহলে থিটা কোণে যদি ধরে নেই তাহলে ত্রিভুজ ও, আমার এই থিটা বের করলেই কিন্তু লব্ধির দিক বের হবে। লব্ধির দিক মানে কি, পি ভেক্টরের সাথে অথবা কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করছে লব্ধি, সেটা আমি এখানে ধরে নিছি পি ভেক্টরের সাথে লব্ধিটা থিটা কোণ তৈরি করছে। থিটাটা কি, পি ভেক্টরের সাথে লব্ধিটা আর এর মধ্যকার কোণ, পি আর আর এর মধ্যকার কোণ আমি এখানে থিটা ধরছি। তাহলে ত্রিভুজ, এটা ও ছিল, ত্রিভুজ ও বি এন এ tan থিটা সমান সমান যদি আমরা লিখি, tan থিটা সমান সমান লম্ব বা অতিভুজ, লম্ব হচ্ছে বিএন, অতিভুজ হচ্ছে ও এন। তাহলে ও এন মানে কি লেখা যায়, ও এন মানে কিন্তু ও এ প্লাস এন লেখা যায়, আর উপরে কিন্তু বিএন রয়েছে। তাহলে বিএন মানে কি লিখছিলাম এখানে, কিউ, বিএন মানে ওইখানে ছিল কিউ কজ আলফা বাই পি প্লাস কিউ সাইন আলফা। তাহলে tan থিটা সমান সমান কি দাঁড়াইলো, কিউ সাইন আলফা, না সরি, বিএন এর মান হইল, বিএন এর মান ছিল এখানে কিউ সাইন আলফা, ওটা সাইন আলফা ছিল, এখানে পি প্লাস কিউ কজ আলফা, এটা কজ আলফা হবে, সরি, ওই উপর থেকে মান দেখে দেখে বসাই দিলেই হলো আর কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা হলো কজ আলফা। অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধির মান পি ভেক্টরের সাথে এই কোণ তৈরি করবে। এখানে এই লাইনটা এইভাবেও করা যায়, tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের দিক। এখানে কিন্তু থিটা যে লিখছি, এই থিটাটা কিন্তু মনে রাখতে হবে পি আর আর এর মধ্যকার কোণ। এখন যদি কিউ আর আর এর মধ্যকার কোণ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আলফা থেকে থিটা কিন্তু বাদ দিলেই হবে, সেক্ষেত্রে আলফা থেকে থিটা কোণটা বাদ দিলেই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন এই বিষয়টা। এরপরে 4 নম্বরে একটু সিকোয়েন্স চেঞ্জ হইতে পারে, 4 নম্বরে আমি সামুদ্রিক ত্রিভুজ সূত্রটা আলোচনা করতে পারি, এটা মনে হয় আগে লিখছিলাম, তো সমস্যা নেই, আমাদের পড়লেই হয় আর কি। তো এখানে ত্রিভুজ সূত্র, 4 নম্বরে আমি ত্রিভুজ সূত্র আলোচনা করব। ত্রিভুজ সূত্রে কি বলছে, বলছে যে একটি ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু, যে কোনো দুটি সন্নিহিত বাহু একই ক্রমে, হ্যাঁ সিকোয়েন্স এক থাকবে, একই ক্রমে যদি দুটি ভেক্টর নির্দেশ করে, যদি দুটি
ভেক্টর নির্দেশ করে, তবে ওই ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকায় নেই। ত্রিভুজ সূত্রটা যদি আমরা একটু বুঝতে চাই, এবিসি আমরা একটা ত্রিভুজ আঁকাইলাম, এবিসি। এই ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহুরে দুইটা ভেক্টর নির্দেশ করতে হবে, অবশ্যই সিকোয়েন্স একদিকে থাকবে। আমি এইখানে বি থেকে সির দিকে যে ভেক্টরটা আছে এটাকে আমি একটা ভেক্টর ধরলাম, আবার সি থেকে এ বরাবর আর একটা ভেক্টর ধরলাম। এটা সে ফর এক্সাম্পল পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এই দুইটা কি সিকোয়েন্স এক আছে কিনা? হ্যাঁ, সিকোয়েন্স একই আছে। বি সি সি এ, হ্যাঁ সিকোয়েন্স এক আছে। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে ত্রিভুজটার তৃতীয় বাহু। তবে এটা এই সিকোয়েন্স এই যদি একই ক্রমে বলতো তাহলে এইভাবে দিতাম, কিন্তু বিপরীত ক্রমে বলার কারণে এখানে আসলে এই চিহ্ন দেওয়া যাবে না, এখানে দিতে হবে বিপরীত ক্রমের জন্য এই চিহ্ন। ঠিক আছে? তাহলে বিপরীত ক্রমে কিন্তু এই দিকে হবে, এই দিকে লব্ধি নির্দেশ করবে। আমি যদি এটাকে আর লিখি, তাহলে এখানে লেখা যাবে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। আবার যদি এইভাবে লিখি, পি মানে কি এখানে বিসি, আর কিউ মানে কি? কিউ মানে হচ্ছে সি এ ভেক্টর। হ্যাঁ, আর আর মানে কি? এখানে আর মানে কিন্তু এ বি ভেক্টর নয়, আর মানে হচ্ছে বি এ ভেক্টর। আর মানে কি? বি এ ভেক্টর। তাহলে আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি, এইভাবে লিখতে পারি বিসি প্লাস সি এ মাইনাস বি এ ভেক্টর ইকুয়াল 0, এইভাবে লিখতে পারি। আমি এর আগের লেকচার 1-এ এই বিষয়টা আলোচনা করছিলাম যে এ বি ভেক্টর মানে এ বি আর হচ্ছে মাইনাস বি এ, এই দুটো কিন্তু একই জিনিস। কারণ দিক যখন উল্টা হয় তখন কি হয়? একটা মাইনাস দেওয়া যায়। তাহলে সেই লজিক অনুসারে বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজিক্যাল টু কি? 0, বা এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কত? 0। এটাই হচ্ছে এবিসি ত্রিভুজের জন্য ত্রিভুজ সূত্রের রেজাল্ট। অনেক সময় এমসিকিউতে আসে ত্রিভুজ এবিসি এর জন্য নিচে কোনটি সত্য, তাহলে কিন্তু এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 0 এটা লেখা যায়। আশা করি ত্রিভুজ সূত্র সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। এরপর সবশেষ আরেকটু সেটা হচ্ছে 5 নাম্বার যে সূত্রটা, আমি এখানে এটা 4 ছিল, 5 নাম্বার সূত্রে যেটা বলছিলাম সেটা হলো উপাংশ সূত্র। তো উপাংশ সূত্রে যে কথাটা বলা হয়েছে সেটি হচ্ছে এরকম যে এইদিকে একটা ভেক্টর আছে পি, এইদিকে একটা ভেক্টর আছে কিউ, এইদিকে একটা ভেক্টর আছে আর। হ্যাঁ, এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে পি ভেক্টরটা কিন্তু আর এর একটা উপাংশ, কারণ কি পি আর কিউ মিলে কিন্তু আর হইছে। হ্যাঁ, তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর কস থিটা, আর কিউ ইজ ইকুয়াল টু লেখা যায় আর সাইন থিটা। এটাই হচ্ছে আর কি উপাংশ সূত্রের মেন কথা। এরপর লম্বাংশ সূত্র নামেও একটা সূত্র রয়েছে। এরপরে হচ্ছে লম্বাংশ সূত্র। হ্যাঁ, লম্বাংশ সূত্র। এই লম্বাংশ সূত্রে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে, মনে করো এই দিক দিয়া 2টা বা 3টা ভেক্টর আছে এক বিন্দুতে, এরকম এক বিন্দুতে সে ফর এক্সাম্পল এরকম 2টা বা 3টা ভেক্টর আছে, এই বরাবর। এখন এটা পি ভেক্টর সে ফর এক্সাম্পল, এটা কিউ ভেক্টর, এটা সে ফর এক্সাম্পল আর ভেক্টর। এই কোণটা সে ফর এক্সাম্পল হচ্ছে থিটা, এই কোণটা সে ফর এক্সাম্পল আলফা। তাহলে এটা ও এ, এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে ও সি দিলাম। এখন এটার উপাংশ লম্বাংশ সূত্রে 2 ধরনের উপাংশ লম্বাংশ সূত্র প্রয়োগ করা যায়। একটা হলো শুধু লম্বাংশ, আর একটা হলো লম্ব বরাবর লম্বাংশ। এখন ও এ বরাবর লম্বাংশ নিলে কিভাবে লিখতে হয় এই জিনিসটা দেখাচ্ছি। ও এ বরাবর লম্বাংশ নিয়ে পাই,
ওয়ে বরাবর লম্বাংশ নিয়ে পাই। ওয়ে বরাবর যখন আমরা লম্বাংশ নিব তখন কি লিখতে হবে? তখন আমাদের যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে পি কস ও এর সাথে ও বরাবর কোন ভেক্টর আছে? ও বরাবর আছে হলো কিউ পি ভেক্টর। তাহলে এটা তো আর এটা তো এইখানে এটা তো থিটা, সরি এখানে একটু মুছে দিচ্ছি, কিউ ছিল। যে কথা বলতেছিলাম যে ও বরাবর আছে পি ভেক্টর, তাহলে পির সাথে পির কোনো কোণ নাই, এটা জিরো দিতে হবে। এরপরে এরপরে পির সাথে কিউটা কত কোণে আছে? কিউটা হলো কস আলফা প্লাস থিটা কোণে আছে। ইকুয়াল এই দুইটা ভেক্টরের লব্ধি কি আর, এবং সেই আর ভেক্টরটা পির সাথে যখন আমরা ও বরাবর লম্বাংশ নিছি তখন ও এর সাথে প্রত্যেকটা কোণ নিতে হবে। এখন ও এর সাথে লব্ধি ভেক্টরটা কত ডিগ্রি কোণে আছে? থিটা কোণে আছে। তাহলে লম্বাংশ সূত্র অনুসারে এখানে আমরা এইভাবে লিখতে পারি পি কস 0 কিউ কস আলফা যোগ থিটা ইকুয়াল আর কস থিটা। এখন এইখানে আরেকটা কেস আমি বলে যেতে চাই, সেটা হচ্ছে যখন লম্ব বরাবর ও এর লম্ব বরাবর লম্বাংশ নিব তখন কি করব? লম্ব বরাবর লম্বাংশ নিব। ও এর লম্ব বরাবর লম্বাংশ যখন নিব তখন জাস্ট সাইন হয়ে যাবে পি সাইন 0 কিউ সাইন আলফা প্লাস থিটা ইকুয়াল আর সাইন থিটা। এইভাবে লিখব। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। আমাদের এই লেকচার 2তে আমি যেটা আলোচনা করলাম, লেকচার 2টা অনেকটা বড় হয়ে গেল যদিও, কিন্তু তারপরেও আমি কিন্তু আসলে জ্যামিতিক পদ্ধতি যতগুলা রয়েছে ভেক্টরের লব্ধি নির্ণয় করার জন্য আমি এক নজরে সবগুলাই আলোচনা করার চেষ্টা করছি আর কি। সবগুলাই আলোচনা করার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে ত্রিভুজ সূত্রটা মিসিং হয়ে গেছিল, আমি ওইখানে আলোচনা করে দিছি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র আমি কিন্তু অলরেডি আলোচনা করে দিছি। ত্রিভুজ সূত্রটা আমি এখানে লিখছিলাম না। ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। আমরা আসলে এখানে ভেক্টরের সবগুলা সূত্র, জ্যামিতিক নিয়ম বা জ্যামিতিক যে সূত্রগুলো আছে সবগুলো একসাথে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।